সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমি লায়লা নার্গিস কামাল, সহযোগী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রদের ইন্টারমিডিয়েট মাইক্রো ইকোনমিক্সের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই আল্লাহর অশেষ রহমতে সুস্থ আছো, ভালো আছো এবং নিরাপদে আছো। ইন্টারমিডিয়েট মাইক্রো ইকোনমিক্সে আমরা পড়ছিলাম পারফেক্ট অ্যান্ড ইমপারফেক্ট মার্কেট, এই অধ্যায়টি। এই অধ্যায়ের আমরা পড়ছি মনোপলি মার্কেট সম্পর্কে। আজ আমরা মনোপলি মার্কেটের বেশ কিছু নতুন টপিক নিয়ে আলোচনা করব। মনোপলি মার্কেটের আজ আমরা পড়ব the effects on the equilibrium of the monopolist, imposition of tax, supply curve under monopoly, monopoly power and measuring of monopoly power. প্রথমে আমরা চলো দেখি the effects on the equilibrium of the monopolist, imposition of tax, এই বিষয়টি। একচেটিয়া কারবারির উপর বিভিন্ন ধরনের কর আরোপ করা যেতে পারে, যেমন imposition of a lump sum tax per period, imposition of a profit tax, imposition of a specific sales tax. এখন এই ভিন্ন ভিন্ন ধরনের কর আরোপ করার ফলে একচেটিয়া কারবারির ভারসাম্যের উপরে কি প্রভাব পড়ে তাই আমরা দেখি। প্রথমেই আমরা দেখব imposition of a lump sum tax per period. একচেটিয়া কারবারি সাধারণত স্বল্পকালে এবং দীর্ঘকাল উভয় সময়ই অতিরিক্ত মুনাফা অর্জন করতে সক্ষম হয়। এই অবস্থায় যদি একচেটিয়া কারবারির উপর কর আরোপ করা হয়, অর্থাৎ এই অবস্থায় এককালীন কর আরোপ করা হলে দেখা যায় যে একচেটিয়া কারবারির যে অতিরিক্ত মুনাফাটি আছে সেটি হ্রাস পেয়ে যাবে। কেননা এই অবস্থায় একচেটিয়া কারবারির যে স্থির খরচ আছে সেটি বেড়ে যায় এবং তার ফলে তার মুনাফা হ্রাস পেয়ে যায়। কিন্তু এক্ষেত্রে দেখা যায় যে একচেটিয়া কারবারির যে প্রান্তিক খরচ রেখা আছে সেটি প্রভাবিত হয় না এবং তারই ফলে এখানে ভারসাম্য অপরিবর্তিত থাকে। অর্থাৎ এককালীন কর বা লামসাম ট্যাক্স আরোপ করা হলে একচেটিয়া কারবারির অতিরিক্ত মুনাফা হ্রাস পায়, কিন্তু তার ভারসাম্য অপরিবর্তিত অবস্থায় থেকে যায়। এরপর আমরা দেখছি যে একচেটিয়া কারবারির উপর যদি প্রফিট ট্যাক্স আরোপ করা হয় তাহলে তার অবস্থাটি কেমন হয়। একচেটিয়া কারবারির উপরে যদি মুনাফা কর আরোপ করা হয় সেক্ষেত্রে দেখা যায় যে তার যে অস্বাভাবিক মুনাফাটি আছে সেটি কমে যায়, কিন্তু এক্ষেত্রেও সেই লামসাম ট্যাক্সের মতোই তার ভারসাম্যটি অপরিবর্তিত থেকে যায়। তবে এক্ষেত্রে একটি বিষয় লক্ষণীয় যে মুনাফা কর আরোপ করার পর যদি মোট ব্যয় বা স্বাভাবিক মুনাফা সহ সেটি উঠে না আসে তবে সেই একচেটিয়া কারবারির কিন্তু উৎপাদনটি বন্ধ করে দিতে হয়। অর্থাৎ মুনাফা কর একচেটিয়া কারবারির স্বাভাবিক মুনাফাতে যদি অন্তর্ভুক্ত করা না হয় তাহলে দীর্ঘমেয়াদে তার পক্ষে মোট ব্যয় তুলে আনা সম্ভব হবে না এবং একসময় সে ব্যবসা বন্ধ করে দিতে বাধ্য হবে। এরপর রয়েছে আমাদের ইম্পোজিশন অফ এ স্পেসিফিক সেলস ট্যাক্স বা বিশেষ ধরনের বিক্রয় কর। পূর্ণ প্রতিযোগিতা বাজারের মতোই একচেটিয়া বাজারেও দেখা যায় যে বিক্রয় কর আরোপ করলে তার প্রভাবটি অত্যন্ত বিস্তৃত হয়। দেখা যায় যে বিক্রয় কর বসালে আমাদের যে প্রান্তিক খরচ রেখাটি আছে সেটি বাড়ে এবং সেই রেখাটি উপরের দিকে স্থানান্তরিত হয় এবং ভারসাম্য যে দামটি আছে সেটি আগের তুলনায় বেড়ে যায় এবং উৎপাদনের পরিমাণ কমে যায় এবং সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের একচেটিয়া কারবারির যে দামের পরিবর্তন সেটি করের তুলনায় কম বেশি দুরকমই হতে পারে। অর্থাৎ আমরা বলতে পারি যে একচেটিয়া বাজারে বিক্রয় কর বসালে প্রান্তিক খরচ বৃদ্ধি পাবে এবং প্রান্তিক খরচ রেখা উপরের দিকে স্থানান্তরিত হবে এবং এর ফলে ভারসাম্য দাম আগের তুলনায় বৃদ্ধি পাবে, উৎপাদনের পরিমাণ কমবে
তবে এই যে দামের পরিবর্তন অর্থাৎ কর আরোপের ফলে যে দামের পরিবর্তনটি হচ্ছে সেটি বিক্রয় কর যতটুকু আরোপ করা হয় তার থেকে কমও হতে পারে, তার থেকে বেশিও হতে পারে। আমরা এই বিষয়টি এখন একটু চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে একচেটিয়া যে কারবারি আছে তার যে এমসি রেখা বা প্রান্তিক খরচ রেখাটি আছে সেটি ধনাত্মক ঢাল সম্পন্ন একটি রেখা, অর্থাৎ ঊর্ধ্বগামী একটি রেখা। এবং এক্ষেত্রে দেখা যায় যে যদি এখানে কর আরোপের ফলে দাম বৃদ্ধি পায় তাহলে করের চেয়ে দাম বৃদ্ধির পরিমাণটি কিছুটা কম হয়, অর্থাৎ এই ক্ষেত্রে একজন একচেটিয়া কারবারি করের একটি অংশ ভোক্তাদের উপর সঞ্চালন করে দিতে পারে। এখন আমরা চিত্রে যদি আসি, চিত্রে আমরা এখানে ও এক্স অক্ষে উৎপাদনের পরিমাণ এবং ও ওয়াই অক্ষে দাম এবং খরচ দেখিয়েছি। ডি বা এয়ার এবং এমআর আমাদের দুটি রেখাই বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী দুটি রেখা। এখানে আমাদের ঊর্ধ্বগামী যে MC1 রেখাটি আছে সেটি আমাদের এমআর রেখাকে ই বিন্দুতে ছেদ করেছে, সুতরাং এটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ভারসাম্য বিন্দু। এবং এই বিন্দু অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি এখানে ও এ পরিমাণ দাম নির্ধারিত হয়েছে এবং উৎপাদনের পরিমাণ হয়েছে ও বি। এ অবস্থায় যদি আমাদের এখানে দেখা যায় যে কর আরোপ করা হয় তাহলে আমাদের এমসি রেখাটি উপরের দিকে স্থানান্তরিত হয়ে যাচ্ছে এবং এখানে আমাদের MC2 এবং এমআর রেখা মিলিতভাবে জি বিন্দুতে ভারসাম্য অর্জন করেছে। এবং এই ভারসাম্য বিন্দু অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে উৎপাদনের পরিমাণ হচ্ছে ও এন এবং দাম বৃদ্ধি পেয়ে হয়েছে ও এম পরিমাণ, অর্থাৎ এখানে পূর্বের তুলনায় আমরা দেখতে পেলাম যে উৎপাদনের পরিমাণ কমে গিয়েছে, অর্থাৎ ই থেকে জি বিন্দুতে যাওয়ার ফলে আমাদের উৎপাদন ও বি থেকে কমে বি ও এন হয়েছে এবং দাম বৃদ্ধি পেয়েছে। আগে দাম ছিল আমাদের ও এ, পরবর্তীতে সে দামটি বৃদ্ধি পেয়ে হয়েছে ও এম। এখানে আমরা দেখতে পাচ্ছি যে দাম বৃদ্ধির পরিমাণ হচ্ছে এএম এবং আমাদের ট্যাক্স হচ্ছে ইএফ পরিমাণ, অর্থাৎ ট্যাক্স বৃদ্ধির পরিমাণটি হয়েছে আমাদের বেশি, কর আরোপের পরিমাণ হয়েছে বেশি, কিন্তু সেই তুলনায় আমাদের দাম কম পরিমাণে বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ আমরা দেখতে পেলাম যে যদি বিশেষ ধরনের কোনো কর বসানো হয় তাহলে আমাদের দাম যে পরিমাণে বৃদ্ধি পায় সেটি কর বৃদ্ধির তুলনায় কম। এখানে আমরা তাই দেখতে পাচ্ছি যে আমাদের ই বিন্দু অনুযায়ী ভারসাম্য দাম ছিল ও এ এবং পরিমাণ ছিল ও বি। নতুন ভারসাম্য বিন্দু যখন আমাদের হলো জি তখন পরিবর্তিত দাম হয়েছে ও এম এবং পরিবর্তিত পরিমাণ হয়েছে ও এন। দামের পরিবর্তনের পরিমাণ বা ডেল পি হচ্ছে এ এম পরিমাণ এবং করের পরিমাণ হচ্ছে আমাদের ই এফ পরিমাণ এবং এখানে ডেল পি বা দাম বৃদ্ধির পরিমাণ হচ্ছে আমাদের করের তুলনায় কম। অর্থাৎ আমরা এখানে তাহলে বুঝতে পারছি যে বিক্রয় কর আরোপ করার ফলে বিশেষ আমাদের যে দাম বৃদ্ধি পেয়েছে সেটি হয়েছে আমাদের করের তুলনায় কম। অর্থাৎ একচেটিয়া কারবারির উপর কর আরোপ করা হলে দেখা যাচ্ছে যে বিশেষ বিশেষ কর বা এক এক জায়গায় এক এক ধরনের কর, অর্থাৎ লামসাম ট্যাক্স অথবা প্রফিট ট্যাক্স কিংবা স্পেসিফিক সেলস ট্যাক্স বসালে একচেটিয়া কারবারি এক এক সময় এক এক পরিস্থিতির সম্মুখীন হয়ে থাকে। এখন আমরা দেখব একচেটিয়ার অধীনে যোগান রাখা। Supply curve under monopoly. Supply curve is not found under monopoly. আসলে একচেটিয়া কারবারিতে আমরা কোনো যোগান রেখা পাই না। আমরা নরমালি যোগান রেখা বলতে এমন একটি রেখাকে বুঝি যা প্রত্যেকটি বিন্দুতে দামের সাথে যোগানের সুনির্দিষ্ট সম্পর্ক নির্দেশ করে, কিন্তু একচেটিয়া কারবারে যেহেতু দাম অথবা যোগানের উপর পূর্ণ নিয়ন্ত্রণ স্থাপন করতে পারে তাই দেখা যায় যে সে কখনো একই দামে বিভিন্ন পরিমাণ দ্রব্য বিক্রি করতে পারে কিংবা একই পরিমাণ দ্রব্য বিভিন্ন ক্রেতার কাছ থেকে ভিন্ন ভিন্ন দাম আদায় করতে পারে। তাই এখানে দামের সাথে যোগানের কোনো সুনির্দিষ্ট সম্পর্ক হয় না এবং সেখানে যোগান রেখাও পাওয়া যায় না। পূর্ণ প্রতিযোগিতায় আমরা দেখি যে প্রান্তিক ব্যয় রেখার দ্বারা ফার্মের উৎপাদিত দ্রব্যের যোগান রেখা নির্দেশ করা হয়, কিন্তু একচেটিয়া কারবারে প্রান্তিক ব্যয় রেখার ভিত্তিতে এরকম কোনো যোগান রেখা আমরা পাই না। একচেটিয়া কারবারে যেহেতু দাম এবং উৎপাদনের সম্পর্ক ভিত্তিক কোন তথ্য নেই তাই যোগান রেখা সেখানে অঙ্কন করা যায় না। এখন একচেটিয়া কারবারে দাম এবং প্রান্তিক ব্যয় পরস্পর সমান হয় না, বরং দাম প্রান্তিক ব্যয়ের চেয়ে বেশি থাকে এবং সেই জন্য এখানে আমরা
কোনো প্রান্তিক ব্যয় রেখাকে যোগান রেখা হিসেবে পেয়ে থাকি না। এবং এই যে কথাটি বললাম যে বিভিন্ন দামে একই পরিমাণ এবং একই পরিমাণ দামে বিভিন্ন পরিমাণ বিক্রি করা হয় এবং একই পরিমাণ দ্রব্য ভিন্ন ক্রেতার কাছ থেকে ভিন্ন ভিন্ন দাম আদায় করা হয় এবং এরই ফলে আমরা যোগান রেখা এখানে পাই না। আমরা প্রথমেই দেখছি বিভিন্ন দামে একই পরিমাণ যোগান। এখানে আমরা ভূমি অক্ষে উৎপাদনের পরিমাণ এবং লম্ব অক্ষে দাম, খরচ এবং রেভিনিউ দেখিয়েছি। আমাদের MR1 এবং AR1 এখানে দুটি নিম্নগামী রেখা এবং আমাদের AR2, MR2 এই দুটি নিম্নগামী রেখা। ই হচ্ছে আমাদের ভারসাম্য বিন্দু। ই ভারসাম্য বিন্দুতে আমাদের MC রেখা বা প্রান্তিক খরচ রেখা MR1 এবং MR2 দুটো রেখাকেই ছেদ করে উপরের দিকে উঠে গিয়েছে, যার ফলে এই বিন্দুতে আমরা বলতে পারি MC marginal cost equal to marginal revenue 1 equal to marginal revenue 2 এবং এই ই বিন্দু থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের উৎপাদনের পরিমাণ ও বি। এক্ষেত্রে AR1 অনুযায়ী আমাদের দাম হচ্ছে ও এ পরিমাণ এবং AR2 অনুযায়ী আমাদের দাম হচ্ছে ও সি পরিমাণ। অর্থাৎ একই পরিমাণ উৎপাদন ও বি তে আমরা দু ধরনের দাম পাচ্ছি, একটি দাম হচ্ছে ও এ এবং অপরটি হচ্ছে ও সি। এই জন্যই আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমরা প্রান্তিক খরচ রেখা থেকে কোনো যোগান রেখা অঙ্কন করতে সক্ষম হচ্ছি না। এবং পরবর্তীতে আমরা যেটি দেখছি সেটি হচ্ছে একই দামে বিভিন্ন পরিমাণ যোগান। এখানেও আমরা ভূমি অক্ষে উৎপাদনের পরিমাণ দেখিয়েছি এবং লম্ব অক্ষে দেখিয়েছি দাম, খরচ এবং রেভিনিউ। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ই এবং এফ এই দুটো বিন্দুতেই ফার্ম ভারসাম্য লাভ করেছে। ই বিন্দু অনুযায়ী আমাদের ভারসাম্য হচ্ছে MR1 equal to MC1 এবং এফ বিন্দু অনুযায়ী আমাদের হচ্ছে MC equal to MR2। এই দুটো বিন্দুতে ভারসাম্য অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে ই বিন্দু অনুযায়ী আমাদের উৎপাদনের পরিমাণ হচ্ছে ও বি এবং মূল্য হচ্ছে ও এ এবং এফ বিন্দু অনুযায়ী আমাদের উৎপাদনের পরিমাণ হচ্ছে ও সি এবং মূল্য হচ্ছে ও এ পরিমাণ। অর্থাৎ এখানে ভারসাম্য দাম উভয়ের ক্ষেত্রে সমান, সেটি হচ্ছে ও এ, কিন্তু উৎপাদনের পরিমাণ হচ্ছে ভিন্ন ভিন্ন। ই বিন্দু অনুযায়ী ও বি এবং এফ বিন্দু অনুযায়ী হচ্ছে ও সি। অর্থাৎ একই দামে যোগানের পরিমাণটি এখানে হচ্ছে ভিন্ন। তো এই প্রেক্ষিতে আমরা বলতে পারি যে এখানে যোগান রেখা অঙ্কন করা সম্ভব নয়। তাহলে উপরের আলোচনার প্রেক্ষিতে আমরা এই সিদ্ধান্তে আসতে পারি যে এমসি রেখাকে ভিত্তি করে বা মার্জিনাল কস্ট রেখাকে ভিত্তি করে আমরা একচেটিয়া কারবারে কোনো যোগান রেখা অঙ্কন করতে পারছি না। এরপর আমরা যে জিনিসটি জানবো সেটি হচ্ছে আমাদের মনোপলি পাওয়ার বা একচেটিয়া ক্ষমতা। একজন একচেটিয়া ব্যবসায়ী পণ্যের দাম নির্ধারণে এবং তার যোগানের পরিমাণ নিয়ন্ত্রণে যে ক্ষমতাটুকু রাখে সেটিকে আমরা বলি একচেটিয়া ক্ষমতা। একজন পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে কোনো ফার্ম এককভাবে এই ক্ষমতাটি ভোগ করতে পারে না। এই ধরনের ক্ষমতা শুধুমাত্র একজন একচেটিয়া কারবারই ভোগ করে থাকে এবং এই জন্যই এই ক্ষমতাকে আমরা বলছি একচেটিয়া ক্ষমতা। আমরা জানি যে একজন একচেটিয়া ব্যবসায়ী বাজারে পণ্যের দাম সৃষ্টি করে এবং পণ্যের যোগানের নিয়ন্ত্রণের ক্ষমতাও তার থাকে এবং এই কারণে দেখা যায় যে একচেটিয়া কারবারে ভারসাম্য অবস্থায় MC equal to MR হলেও তার ক্ষেত্রে দেখা যায় যে AR is greater than MR হয় এবং এর ফলে দেখা যায় যে AR is greater than MC হয়ে থাকে। অর্থাৎ একজন একচেটিয়া কারবারি তার পণ্যের দাম মার্জিনাল কস্টের চেয়ে বেশি ধার্য করার ক্ষমতা ভোগ করে। এই যে ক্ষমতাটা, একেই বলে হয় আমাদেরকে মনোপলি পাওয়ার। সুতরাং আমরা বলতে পারি যে একজন একচেটিয়া ব্যবসায়ী তার পণ্যের দাম প্রান্তিক খরচের চেয়ে যতটুকু বেশি ধার্য করার ক্ষমতা রাখে তাকে আমরা বলে থাকি মনোপলি পাওয়ার। অর্থাৎ একচেটিয়া কারবারি তার পণ্যের দাম নির্ধারণ করার ক্ষেত্রে বা তার সেবা উৎপাদনের পরিমাণ যেটা থাকে, কোনো পণ্য বা সেবা উৎপাদনের পরিমাণ এবং বাজার দামের উপর উৎপাদক বা বিক্রেতার যে একক নিয়ন্ত্রণের ক্ষমতা, সেটাকে আমরা বলছি একচেটিয়া ক্ষমতা।
এই একচেটিয়া ক্ষমতা পরিমাপ করা যায় এবং সেটি আমরা কিভাবে পরিমাপ করতে পারি সেটি আমরা এখন দেখব। মেজারিং অফ মনোপলি পাওয়ার। মেজারিং অফ মনোপলি পাওয়ারের মধ্যে প্রথমে যেটি আছে সেটি হচ্ছে আমাদের লার্নারের সূত্র। সেখানে বলা হচ্ছে মনোপলি পাওয়ার ইকুয়াল টু পি মাইনাস মার্জিনাল কস্ট ডিভাইডেড বাই পি। এখানে পি হচ্ছে আমাদের প্রাইস, এমসি মার্জিনাল কস্ট দেওয়া আছে। এবং আমরা জানি যে ভারসাম্য অবস্থায় মার্জিনাল কস্ট ইকুয়াল টু মার্জিনাল রেভিনিউ হয়ে থাকে। আবার মার্জিনাল রেভিনিউ ইকুয়াল টু হচ্ছে এভারেজ রেভিনিউ ইনটু 1 মাইনাস 1 বাই ইলাস্টিসিটি। তাহলে আমরা যদি মনোপলি পাওয়ার ইকুয়াল টু যে সূত্রটি আছে পি মাইনাস এম আর ডিভাইডেড পি ইকুয়াল টু কে পরিবর্তন করে এমআর এর মানটি বসিয়ে দিই, তারপরে আমরা দেখব যে সর্বশেষ আমাদের মনোপলি পাওয়ার হিসেবে দাঁড়াচ্ছে 1 বাই অ্যাবসলিউট ইলাস্টিসিটি। অর্থাৎ আমরা এখানে বলতে পারি যে মনোপলি পাওয়ার যে জিনিসটি আমরা পাচ্ছি লার্নারের সূত্র অনুসারে একচেটিয়া ক্ষমতা হলো চাহিদার দাম স্থিতিস্থাপকতার পরম মানের বিপরীত। এখানে ইলাস্টিসিটি প্রাইস যত বেশি হবে মনোপলি পাওয়ার তত কম হবে, আবার ইলাস্টিসিটি অফ প্রাইস যত কম হবে মনোপলি পাওয়ার হবে আমাদের ততটাই বেশি। সুতরাং লার্নারের সূত্রতে আমরা দ্বারা খুব সহজেই আমরা একচেটিয়া ক্ষমতা পরিমাপ করতে পারি। এবং এখানে বলা হয় যে লার্নারের মতে মনোপলি পাওয়ারের মান 0 এবং 1 এর ভিতরেই এটি অবস্থান করবে। এরপরে আমরা একচেটিয়া ক্ষমতা পরিমাপের যে সূত্রটা ব্যবহার করি সেটি হচ্ছে রেইনের সূত্র। রেইনের সূত্র মতে মনোপলি পাওয়ার ইকুয়াল টু প্রাইস মাইনাস লং রান এভারেজ কস্ট। সেটি থেকেই আমরা মনোপলি পাওয়ারটি বের করে আনতে পারি। এখানে বলা হচ্ছে পি প্রাইস ইজ গ্রেটার দেন এলএসি হলে মনোপলি পাওয়ার হবে বেশি, আর প্রাইস যদি এলএসি বা লং রান এভারেজ কস্ট থেকে কম হয় তাহলে সেখানে মনোপলি পাওয়ার হবে হচ্ছে কম। এটিও একটি পদ্ধতি আমাদের একচেটিয়া ক্ষমতা পরিমাপ করার জন্য। এরপরে আমরা যে পদ্ধতিটি জানবো সেটা হচ্ছে আড়াআড়ি স্থিতিস্থাপকতা। অধ্যাপক ট্রিফিন আড়াআড়ি স্থিতিস্থাপকতাকে মনোপলি পাওয়ার পরিমাপের সূচক হিসেবে ব্যবহার করেছেন। তার মতে যে যদি আড়াআড়ি স্থিতিস্থাপকতা কম হয় তাহলে মনোপলি পাওয়ার হবে বেশি, আবার যদি আড়াআড়ি স্থিতিস্থাপকতা বেশ কম হয় তাহলে মনোপলি পাওয়ার হবে বেশি, অর্থাৎ একটি আরেকটির বিপরীত। একচেটিয়া কারবারে আমরা দেখতে পাচ্ছি যে আড়াআড়ি স্থিতিস্থাপকতা কম এবং তারই ফলে এখানে মনোপলি পাওয়ার হচ্ছে বেশি। সুতরাং একচেটিয়া কারবারে আমরা দেখব যে বিশুদ্ধ একচেটিয়া বাজারে আড়াআড়ি স্থিতিস্থাপকতার মান হচ্ছে 0, সেখানে অবশ্যই মনোপলি পাওয়ার হবে একচেটিয়া কারবারে 0 থেকে বেশি, অর্থাৎ আড়াআড়ি স্থিতিস্থাপকতা কম থাকা এখানে মনোপলি পাওয়ার হচ্ছে বেশি। এই সূত্রগুলোর সাহায্যেই আমরা একচেটিয়া ক্ষমতা পরিমাপ করতে পারি। মনোপলি মার্কেটের আজ যে টপিকগুলো আমরা পড়লাম তার মাঝখানে রয়েছে যে মনোপলি মার্কেটে যোগান রেখা কেন পাওয়া যায় না এবং মনোপলি পাওয়ার। এই দুটো টপিকেই তোমাদের জন্য বেশ ইম্পর্টেন্ট। তো আশা করি তোমরা এই টপিক দুটো বুঝতে পেরেছো, আর বাকিটুকুর জন্য তোমরা তোমাদের বইগুলো পড়লে আশা করি বিষয়টি সম্পর্কে তোমাদের ধারণা আরো ক্লিয়ার হয়ে যাবে। তো আজ এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, নিরাপদে থাকো, এই আশা করে আমার আজকের ক্লাস এখানেই শেষ করছি। এতক্ষণ আমার ক্লাস দেখার জন্য তোমাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।